পহেলগাঁও থেকে ফিরে চোখের জলে ভাসছিলেন আর বলছিলেন পুরুষদের একটা দিকে সাইড করে দাঁড় করিয়ে রাখা হয়েছে, মহিলাদের একদিকে, পুরুষদের নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সিঁদুরের দাম তো চোকাতে হবে। অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর। দেখুন জঙ্গি ঘাঁটি বেছে বেছে, শুধুমাত্র বেছে বেছে জঙ্গি ঘাঁটিদের উপর, জঙ্গি ঘাঁটিগুলোর উপর অ্যাটাক। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পিওকে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের সঙ্গে ভারতের তফাৎ ঠিক এই একই জায়গায়, সিভিলিয়ানের উপরে নয়। যারা আক্রমণ করছে, যারা জঙ্গি নাশকতা করছে, তাদেরকেই শেষ করতে হবে, সিভিলিয়ানদের নয়। নাগরিক, সাধারণ নাগরিক কি দোষ করেছে? না, তাদের উপর কোনো রকম কোনো আঘাত আসবে না। ভারত আর পাকিস্তানের মধ্যে তফাৎ এই জায়গাতে। কোথায় 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 কাল স্ট্রাইক হলো, কোন কোন জায়গায় আঘাত আনা হলো। মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো। মৈত্রী, হয় তাহলে মোট 9টি জায়গায় আঘাত আনা হয়েছে এবং এই 9টি জায়গার মধ্যে যদি তালিকা দেখতে যাওয়া হয় তাহলে এই তালিকায় কিন্তু এমন এমন নাম রয়েছে যে নামগুলি একেবারে পাকিস্তানের বলা যেতে পারে থরহরি কম্পু বাঁধিয়ে দিচ্ছে। সেই নামগুলি কি কি নাম রয়েছে? মার্কাজ সুবহান আল্লাহ অর্থাৎ জৈশে মোহাম্মদের যেটি একেবারে অপারেশনাল হেডকোয়ার্টার, সেই মার্কাজ সুবহান আল্লাহ যেটা বাওয়াহালপুরে রয়েছে একেবারে পাকিস্তানের ভেতরে, সেখানে অ্যাটাক করা হয়েছে জৈশে মোহাম্মদের একেবারে যেটাকে বলা হয় অপারেশনাল হেডকোয়ার্টার, যেখান থেকে একাধিক জঙ্গি হামলার প্ল্যান শুরু করা হয়েছিল এবং জঙ্গি হামলা এক্সিকিউট করার প্রাথমিক একেবারে স্টেপস নেওয়া হয়েছিল। সেই বাসকে মাঝখানে সুবহানাল্লাহকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মার্কাজ তাইবা যেটা মুরিদকেতে রয়েছে এবং সেটাও কিন্তু একেবারে লাহোর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে লস্করে তৈবার অন্যতম। একটু যোগ করতে চাইবো আমি তোমার সঙ্গে। তুমি বলছিলে এই মার্কাজ সুবহান আল্লাহর কথা। এই মার্কাজ সুবহান আল্লাহ, এখান থেকে পুলওয়ামা অ্যাটাকের ছক হয়েছিল, এখান থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছিল। বইতে এবার তুমি বলছিলে মুরিদকের কথা। মুরিদকে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা। একেবারে দেখো লস্করে তৈবার মুরিদকে, যেটা মুরিদকের মার্কাজে তৈবা, সেটাও কিন্তু লস্করে তৈবার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেখান থেকেও কিন্তু একাধিক টেরর প্ল্যানিং এবং শুধু যে টেররিস্টদের ট্রেনিং দেওয়া, সেখানে তাদেরকে র্যাডিকালাইজেশন, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া, শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে বড় ধরনের যে হামলা, সেই হামলার ছকও কিন্তু এই হেডকোয়ার্টার্সে বসেই করা হতো লস্করে তৈবার তরফ থেকে। সব মিলিয়ে মোট 9টি লোকেশন, যার মধ্যে 5টি পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এবং বাকি 4টে একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে। যে বিষয় বলা হয়েছিল ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করার, এবং ভারতের প্রত্যাঘাত করা হয়েছে, ভারত তার প্রত্যাঘাত করেছে একেবারে বেছে বেছে পাকিস্তানের মধ্যে ঢুকে, যেটাকে একেবারে হিন্দির ভাষায় বলে ঘর পে ঘুসকে মারনা। ভারত সেটাই করেছে, ভারতের সেই স্ট্রাইকই হয়েছে। কিন্তু এখানেও কিন্তু ভারতের স্ট্র্যাটেজি অত্যন্ত ক্লিয়ার ছিল। যদি একের পর এক দেখা যায় ভারতের কি স্ট্র্যাটেজি ছিল গতকাল পর্যন্ত, একেবারে দ্য সার্টেনিটি অফ দ্য অ্যাটাক, অর্থাৎ যেভাবে একেবারে সারপ্রাইজ এলিমেন্ট যেটা ছিল গতকাল পর্যন্ত, যেটা বহুল প্রচারিত ছিল ভারতীয় সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রিপারেশন, সমস্ত কিছু দেখা ছিল যে আজকে হবে মক ড্রিল। ফলে পাকিস্তানের কাছে এই বার্তা গিয়েছিল যে এই মক ড্রিল ভারতের তরফ থেকে করা হচ্ছে, ভারত হয়তো ফুল প্লেজ এসকালেশনের দিকে যাবে এবং তারা সেই এবং যা হবে তা 7 তারিখের পরে হবে, সেই প্রিপারেশন নিয়ে তারা ছিল। এবং তার আগেই 7 তারিখ রাতেই একেবারে এই অ্যাটাক করা হয় এবং বলা হয় যে কট দেম বাই সারপ্রাইজ। একেবারে সেই মুভ নেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে। ভারতের তরফ থেকে আরও স্ট্র্যাটেজিক্যাল মুভ কি নেওয়া হয়েছে, এয়ার স্ট্রাইকের যে ভারতীয় যে আকাশপথ, সেই আকাশ সীমা কিন্তু ভারত পেরোয়নি এবং সেই আকাশ সীমার মধ্যে থেকে হামলা করা হয়েছে ভারতের তরফ থেকে নেওয়া তৃতীয় নিঃসন্দেহে স্ট্র্যাটেজিক মুভ। মৈত্রী, একটু সঙ্গে থাকো, তোমার কাছ থেকে জানবো। পাক শেলিং অব্যাহত রয়েছে এবং আমাদের পুঞ্চ সেক্টরে এবং আমাদের সীমান্তে সাধারণ মানুষকে লক্ষ্য করে শেলিং হয়েছে, সে বিষয়ে একটু আপডেট নেবো তোমার থেকে। তবে তার আগে একটু ছবি দেখাবো। তো আমি একটা ছবি দেখাতে চাইবো। পুরো হেডকোয়ার্টার, জৈশের হেডকোয়ার্টার, জৈশে মোহাম্মদের একসময় হেডকোয়ার্টার ছিল জৈশে মোহাম্মদের একসময়। কেন বলছি? কারণ এখন সেই জায়গার ব্লাস্টের ছবি দেখুন। ব্লাস্টের পর এখন সেই জায়গার কি অবস্থা।
নেই, ভ্যানিশ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছে নিউজ রুম থেকে। অয়ন, ভারত আর পাকিস্তানের সবচেয়ে সহজ পার্থক্যের জায়গা হলো আমরা জঙ্গিদের মারি, ওরা সাধারণ আম আদমিকে মারে, কিন্তু সেই জঙ্গিদের প্রতি বোধহয় পাক সেনার দরদ এক ফোঁটাও কমেনি। একেবারেই না। তুই শুরুতেই যেটা বলছিলে, আমরা জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি, আমরা জঙ্গিদের শিরদাঁড়া ভেঙে দিয়েছি, আমরা জঙ্গিদেরকে একেবারে নিকেশ করছি, তারপরেও জঙ্গিদের প্রতি এত দরদ কেন? পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক স্যান্ডেলে জঙ্গিদের পাশে দাঁড়িয়েছেন। পাক সেনাপ্রধান তিনি আহত জঙ্গি তাকে দেখতে গেছেন। এখান থেকেই তো বোঝা যায়। এরপরেও কি পাকিস্তান বলবে যে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই? 10 জন, তুমি যেটা বলছিলে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখবে অনেকেই বলছেন যে ভারতের এই হামলায় যদি পাকিস্তানের কয়েকজন নাগরিকের মৃত্যু হয় তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা সেরকম নই। আমরা সাধারণ মানুষকে মারতে চাই না, আমরা জঙ্গিদের নিকেশ করতে চাই। আর পাকিস্তান এতটাই নৃশংস, এতটাই দিশেহারা, এখনো পর্যন্ত 10 জন সাধারণ মানুষ আমাদের ভারতীয় তাদেরকে মেরেছে। 26 জনকে মেরেও শান্তি হয়নি, এখন আরো 10 জনকে মারলো, আরো বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। পাকিস্তান এরকমই নৃশংস। 26 জন মহিলার সিঁদুর কেড়ে নিয়েছে পাকিস্তানের জঙ্গিরা। তাই এই অপারেশন সিন্দুর হিন্দু 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 ধর্ম বেছে বেছে তারা মেরেছে জঙ্গিরা। আর তারপরেও শাহবাজ শরীফের কান্না থামে না, পাক সেনাপ্রধানের কান্না থামে না, জঙ্গি মরে যাচ্ছে। আরে সেনার থেকে তো বেশি জঙ্গি আছে পাকিস্তানে, সেনাবাহিনী দিয়ে কাজ করতে পারবে না, করবে জঙ্গি দিয়ে। আর সেই কারণেই অতনু এই কান্না। স্বাভাবিক, সেনা দিয়ে তো কাজ হবে না, চিরকাল ছায়াযুদ্ধই করে এসেছে, চিরকাল জঙ্গিদের দিয়েই কাজ করিয়ে এসেছে। কারণ জঙ্গি মরলেও পাকিস্তানের তো কোনো বদনাম নেই, সেখানে তো পাক সেনার আউটফিট নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তবের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, যে প্রত্যাঘাত করা হয়েছে কিভাবে দেখছেন? যেটা আমাদের পুরো দেশ এটাই চাইছিল, বডি কাউন্ট আমাদের 26 মারা হলো, আমরা ওর থেকে বেশি মারবো, এটা করে দেখিয়ে দিল ইন্ডিয়া। আজকে বিশ্বস্তরে ভারত দেখিয়ে দিল। এই ওসামা বিন লাদেনকে 2011-তে অ্যাবাটাবাদে আমেরিকা ঢুকে মেরেছিল, তারপর আমরা 100 কিলোমিটার থেকে বেশি ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদ ক্যাম্প মেরেছি। এটা টেকনোলজি ডেমনস্ট্রেশন। আর দ্বিতীয় যেটা মুরিদি কেটে মারা হলো, হয়তো ওখানে শহীদ হাফিজ আছে কি আছে না আমরা জানি না, কিন্তু ওর হেডকোয়ার্টারটা ভঙ্গ করে নষ্ট করে একটাই মেসেজ দেওয়া হচ্ছে, পাকিস্তান আর্মি আমরা কিন্তু কোনো ধর্মযুদ্ধ করেছি, নীতিযুদ্ধ করেছি, আমরা কোনো সিভিলিয়ানদের মারিনি, সিভিলদের কোনো অ্যাটাক করব না। সন্ত্রাসবাদের যতগুলো ঠিকানা ছিল 9টা ওর উপরে অ্যাটাক হামলা হয়েছে, যার মধ্যে 5টা পাক অকুপাইড কাশ্মীর আর 3টা আপনার পাকিস্তানের ভেতরে আছে, রাইট? প্রধানমন্ত্রী বলেছিলেন মন কি বাত মে যে আমরা ঢুকে মারবো, এরকম মারবে করে আবার ফেরত আসতে পারবে না। আজকে যেটা পুরো অ্যাক্টিভেট হয়ে গেছে সকাল থেকে, আর ওটা হলো আপনার লাইন অফ কন্ট্রোল। তার মানে পুরো কাশ্মীর, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা বলি, ওটা পাকিস্তান আর্মি অ্যাক্টিভেট করেছে, লেকিন ওদের লোক কোথায়? এটা আমাদের 140 কোটি মানুষকে একটা মেসেজ দেওয়া হয়েছে, উই আর দ্য গ্রেটেস্ট। এটা যে আরম্ভ হয়েছে ওটা খুব পছন্দ। আর এটা একটা মেসেজ আছে বাংলাদেশকে, বাংলাদেশে যারা অনেক বড় বড় কথা বলতেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আসুন, চলে আসুন 2 ফ্রন্ট ওয়ারের জন্য। এই যে জামাত ইসলাম আছে, আজকে তো অনেক বড় সেটব্যাক। মুজাফরাবাদে যেটা অ্যাটাক হয়েছে, ওর মধ্যে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। 3টে মেন সন্ত্রাসী সংগঠন যেটা ছিল পাকিস্তানের মধ্যে, যার মধ্যে হিজবুল মুজাহিদিন মুজাফরাবাদে, লস্কর তৈবা মুরিদকে, জৈশে মোহাম্মদ ভাওয়ালপুর, 3টে হেডকোয়ার্টার নষ্ট হয়েছে। এটা সিম্বলিক, এটা বিগনিং, এটা মেসেজ টু পাকিস্তান আর্মি অ্যান্ড পাকিস্তান, ভারত সঙ্গে পাঙ্গা নিও না, আমরা কোনোদিন আক্রমণকারী নয়, আমরা তো ওদের সন্ত্রাসবাদীর যেটা আড্ডা ছিল ওটা নষ্ট করলাম। আর বাংলাদেশকে এই জামাত ইসলাম যিনি ডিসেম্বর মাস থেকে ওদের জঙ্গিদের উনি ট্রেনিং করছিলেন, পাকিস্তান আইএসআই ওখানে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নদিয়াতে যে প্রবলেম করছিল, ওদের জন্য একটা মেসেজ আছে, ছাড়বো না আমরা, যদি দম থাকে করে আসুন। এখন এটা পাকিস্তানের টাইম, ওরা এসকেলেশন ম্যাটার করতে চায়, বিকজ এখন পর্যন্ত
ওরা কি করেছে 1971-এ ওরা ইস্ট পাকিস্তানে ওরা বলেছিল আইয়া খান कि डिफेंस ऑफ वेस्ट पाकिस्तान डिपेंड्स ऑन द फाइट इन द ईस्ट पाकिस्तान ওরা এখন পাক অকুপাইড কাশ্মীরে যারা লোক আছে ওদেরকে ফডার হিসাবে ইউজ করছে ওরা বলছে তোমরা লড়ো আমাদের একদিকে আসতে দিও না কিন্তু ইন্ডিয়া এটা স্ট্র্যাটেজিক্যাল প্রথমবার ওদের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ওরা তিনটে সিয়ালকোট মুরিদকে অ্যান্ড ভওয়ালপুর যেটা মারলো অভূতপূর্ব এটা পাকিস্তান আর্মির উপরে আছে যদি ক্ষমতা আছে লড়ো এটাই জিনিস আমরা দেখবো নেক্সট 48 আওয়ার্স কিরকম সিচুয়েশন ডেভেলপ হচ্ছে সরাসরি দিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, যখন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটে সেদিন থেকেই রাগে ক্ষোভে ফুঁসছে দেশ। কবে প্রত্যাঘাত হবে প্রশ্ন উঠছিল, কবে প্রত্যাঘাত হবে? এবং তুমি বলছিলে যে স্ট্র্যাটেজির কথা যদি আমরা বলি তাহলে বোধহয় এটাও একটা স্ট্র্যাটেজি। যখন সোশ্যাল মিডিয়ায় সারা দেশে কাল কুছ বড়া হোনে বালা হ্যায় এই মেসেজ ছড়িয়ে পড়ছে, অর্থাৎ 7 তারিখের কথা বলা হচ্ছে। যখন 7 তারিখ মক ড্রিল হচ্ছে, মক ড্রিলের জন্য অ্যালার্ট থাকতে বলা হচ্ছে, তখন মনে হচ্ছিল 7 তারিখ থেকে হয়তো কিছু একটা হবে। কিন্তু স্ট্র্যাটেজি বোধহয় এটাই, 7 তারিখ সকালে সূর্য ওঠার আগে 6 তারিখে এই জঙ্গি ঘাঁটি নিকেশ করা হলো। একেবারেই দেখো, স্ট্র্যাটেজিটা ঠিক এরকমই ছিল এবং সেই স্ট্র্যাটেজির কারণেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে এটা বুঝে ওঠা সম্ভব হয়নি যে ভারতের স্ট্রাইক এভাবে আসবে এবং এত প্রেসাইজভাবে আসবে। যেরকম আমি বলছিলাম যে ভারতের তরফ থেকে যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়েছিল সেই প্রত্যেকটি স্ট্র্যাটেজি কিন্তু অত্যন্ত কার্যকরী হয়েছে, সেটা কিন্তু এখনই প্রমাণ পাচ্ছে। তার কারণ প্রথম এই যে কট বাই সারপ্রাইজ, শুধু গোটা দেশ নয়, এই 7 তারিখের পর থেকে যে কিছু একটা হতে পারে তেমনটা ভেবেছিল পাকিস্তানও, তেমনই ইনপুট পৌঁছেছিল। তার কারণ এই যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের বিষয় কিন্তু খুব অল্প সংখ্যক যারা একেবারে অপারেশনের পরে যারা যুক্ত ছিল শুধু তারা, এনএসএ অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ হাতে গোনা খুব ছোট টিমকে নিয়ে, হাতে গোনা টিম যারা অপারেশনের সঙ্গে যুক্ত ছিল তাদের ছাড়া বাকি কারোর কাছে গুণাক্ষরে কোনো খবর ছিল না যে এত বড় একটা অপারেশন করতে চলেছে বা এত বড় একটা অ্যাটাক করতে চলেছে ভারত। এবং উল্টো দিকে যেটা দেখা যাচ্ছিল যে যেটা একেবারে ফিজিক্যালি যদি দেখা যায় যে সেখানে কি কি দেখা যাচ্ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হলো যে 7 তারিখ মক ড্রিল করা হোক এবং গোটা দেশে হই হই পড়ে গেল যে মক ড্রিল কেন করা হচ্ছে। তার কারণ মক ড্রিল করা হলে সাধারণভাবে 71-এ যখন মক ড্রিল শেষবার করা হয়েছিল ভারতে, দেশ জুড়ে যখন মক ড্রিল করা হয়েছিল তার কদিন পরে কিন্তু ভারত ফুল ফ্লেজ এসকালেশনে গেছিল, পুরোপুরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে সেই একটা অ্যাপ্রিহেনশন ভারতবাসীর সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানও কিন্তু করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে ভারত সেই রাতেই অর্থাৎ 7 তারিখ ভোর হওয়ার আগেই ভারতের এই অ্যাটাক হবে এবং শুধু যে পিওকেতে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে শুধু সেখানেই তারা অ্যাটাক করবে না, একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের যে সমস্ত তাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলোর ওপর অ্যাটাক করবে এবং সেগুলোকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। সেটাই হয়েছে এবং সেটাই হবে আগামী দিনে। অমিত শাহ টুইট একটু দেখা যাচ্ছে এবং অমিত শাহ টুইট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অল আউট ছাড় দিয়ে দিয়েছিলেন, খোলা ছুট, যে সেনা যা করবে, যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর এখন অমিত শাহ লিখছেন প্রাউড অফ আওয়ার আর্মড ফোর্সেস, অপারেশন সিঁদুর is Bharat's response to the brutal killing of our innocent brothers in Pahalgaon. পাহেলগাঁওয়ে আমাদের ভাইয়ের, নিরীহ ভাইয়ের হত্যার বদলা নেওয়া হলো, আমরা প্রত্যাঘাত করলাম। এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। রাহুল গান্ধীর পোস্ট এক্স হ্যান্ডেলে, রাহুল গান্ধী লিখছেন প্রাউড অফ আওয়ার আর্মড ফোর্সেস, জয় হিন্দ। রয়েছেন আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য। অয়ন, পাকিস্তান আর ভারতের একটা পার্থক্যের কথা আমরা বলছিলাম, ভারত আর পাকিস্তানের। ভারত মানুষ মারে না, জঙ্গি মারে, পাকিস্তান নির্বিচারে নিরীহ মানুষকে মারে। আরেকটা বড় পার্থক্য হলো পাকিস্তান সেনারা লড়াই করতে পারে না, জঙ্গিদের দিয়ে লড়াই করার বোধহয় একটাই কারণে, কারণ এই যে এতগুলো টুইট আমরা দেখলাম, সব রাজনৈতিক দল, ধর্ম, শ্রেণী নির্বিশেষে ভারত এক, সবাই একসঙ্গে ভারতের সেনার পিছনে রয়েছে, এটা বোধহয় একটা বড় ফ্যাক্টর। একদম। এবং আমি অফিসে আসার সময় বহু মানুষকে দেখছিলাম একটাই মোবাইলে দেখছেন শুধু এই প্রত্যাঘাত, ভারতের এই প্রত্যাঘাত, এবং বলছেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এরকমটাই বলছেন সাধারণ মানুষ। কারণ আমরা অনেক গুছিয়ে কাজ করি,
আমরা অত সহজে পাকিস্তানের মতো দিশেহারা ভাবে হামলা করি না, যা 12 দিন ধরে লাগাতার সীমান্ত লঙ্ঘন হচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। আমরা আগেই আর্থিকভাবে একেবারে কোমর ভেঙে দিয়েছি, কূটনৈতিকভাবে কোমর ভেঙে দিয়েছি। রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে গিয়ে বলতে হচ্ছে, হুজুর ভারত যেন এরকম না করে, আসলে ভাতে মরবে, আসলে শুকিয়ে কাঠ হয়ে যাবে, তার জন্য আস্ফালন। দেখবে যারা কারাটে জানে, যারা বক্সিং জানে, যারা আসলে শারীরিকভাবে দৈহিকভাবে শক্তিশালী, তারা কিন্তু সহজে কারোর উপর আক্রমণ করে না প্রয়োজন না পড়লে। আর পাকিস্তান হচ্ছে এত দুর্বল, এত দুর্বল, মাঝে মধ্যেই মেজাজ দেখায়, মাঝে মধ্যেই রাগ দেখায়, মাঝে মধ্যেই আস্ফালন করে। আর পহেলগাঁওয়ে 26 জন নিরীহ পর্যটককে মেরেও তাই আস্ফালনের শেষ ছিল না। আমরা গুছিয়ে তাদেরকে মেরেছি এবং তারপরে প্রধানমন্ত্রী 3 বাহিনীকে যখন স্বাধীনতা দিয়ে দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা, তারপরে আমরা হামলা চালিয়েছি, প্রত্যাঘাত করেছি এবং এই প্রত্যাঘাতে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি আমরা আপাততভাবে। আর দেখো কি সুন্দর আমাদের স্ট্র্যাটেজি। আজকে মক ড্রিলের প্রস্তুতি, আমরা কেন বলছিলাম না, প্রশ্ন করছিলাম না, আচ্ছা মক ড্রিল তো আজকে হবে, তাহলে আবার মক ড্রিলের প্রস্তুতি কি? তার মানে আজকেই এই প্রত্যাঘাত হবে, রাত্রিবেলা জানা ছিল এবং সেই কারণেই সরকার মক ড্রিলের প্রস্তুতি করেছে, কারণ আগে ভাগে যাতে সাধারণ মানুষ হয়। কারণ পাকিস্তানকে তো বিশ্বাস নেই, পাকিস্তান যখন খুশি যেভাবে খুশি হামলা করতে পারে, তাই মক ড্রিলের প্রস্তুতি করতে হয়েছে আমাদের। সুতরাং বুঝতেই পারছো ভারত আর পাকিস্তানের আকাশ পাতাল পার্থক্য। তুমি বলছিলে যে রাষ্ট্রসংঘের কাছে গিয়েছে, নিরাপত্তা পরিষদের কাছে গিয়েছে পাকিস্তান, কেন না তাদেরকে যেন সেভ করা হয়। বাহ, চমৎকার। এদিকে রাষ্ট্রসংঘের যে ফিল্ড অফিস আছে, সেই ফিল্ড অফিসও বাদ পড়েনি। যখন গোলাগুলি ছোড়া হচ্ছে সীমান্তের ওপার থেকে, তখন রাষ্ট্রসংঘের ফিল্ড অফিসও বাদ পড়েনি। তাহলে এরপরে রাষ্ট্রসংঘ কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করবে বা কিভাবে পাকিস্তানকে যেন কিছু না করা হয় কথা বলবে, আমার অন্তত জানা নেই। পাক ফাইটার জেট, দুটো ফাইটার জেট যখন আমাদের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করছিল, সেই সময় দুটো পাক ফাইটার জেটকে নামানো হয়েছে। দেখুন সেই সময় ছবি দেখুন। যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। পাক ফাইটার জেটে যখন আকাশ সীমা লঙ্ঘন করছে, তখন জবাব তো দিতেই হবে। মেরে নামানো হলো দুটো পাক জেটকে। মুরিদকের ছবি দেখাবো আপনাদের, মুরিদকের ছবি দেখাবো। আজ সকালে, গতকাল রাতে মার্কাস তাইবায়, মুরিদকের মার্কাস তাইবার যখন হামলা চালানো হয়, তারপর আজ সকালে মুরিদকের ছবি কেমন দেখুন। গুড়িয়ে দেওয়া হয়েছে মার্কাস তাইবাকে। 2000 সালে তৈরি হয়েছিল এই মার্কাস তাইবা। এটা বলা হয় লস্কর তাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এই মুরিদকে, যা মাথা ব্যথার কারণ ছিল, আটারি ওয়াগা বর্ডারের 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব, এই সেই মার্কাস, যে মার্কাস তাইবায় 26/11 মুম্বাই হামলা ট্রেনিং দেওয়া হয়েছিল। একজন জওয়ানের শহীদ হওয়াও ব্যর্থ হবে না। চন্দু আলী, তার বাড়ির লোক, পরিবার কি বলছেন শুনবো। ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে, এটি আমি শুনে খুব আনন্দিত। আমি চাই আমার ছেলের আত্মার শান্তির জন্য। मैं बहुत ही खुश है और मेरा परिवार, मेरे अभी मेरा भाई शहीद हुआ है, उसकी परिवार, उसकी बच्चे, मेरा फादर, मेरा मदर सब खुश है যে ভারতীয় সেনা তার বদলা নিয়েছে, আমার পরিবারের শহীদ ভাইয়ের बदला নিয়েছে। जो टूरिस्ट है, जो पहलगाम में जो हमले में जो शहीद हुआ था, तो उनके लिए बहुत बहुत धन्यवाद भारतीय सेना के। সিঁদুর মোছার বদলা
জঙ্গি ঘাঁটি গুড়িয়ে। এখানেই ভারত শ্রেষ্ঠ, সাধারণ মানুষ না, আম আদমি না, বেছে বেছে জঙ্গি ঘাঁটি অনেকদিন ধরে প্ল্যান করে ইন্টারসেপ্ট করে সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রত্যাঘাত করার হুমকি দিচ্ছে। জঙ্গিদের নিয়ে এত দরদ, প্রত্যাঘাত করতে চাইলেই করা যায়। ভারত কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিছুক্ষণ পরে ব্রিফ করবেন যে ঠিক কি কি করেছি আমরা, কিভাবে আমরা তৈরি। সরাসরি says, just for a matter of fact, I repeat it. It clearly states that this is a press brief. As of now, in this press brief, no questions will be taken. So I request you, please adhere to it. And 10:25 we start. Request to please settle down. Thank you. পুঞ্চ জেলায় 10 জন নিরীহ গ্রামবাসী শেলিং করে তাদের মেরে ফেলা হয়েছে। তাদের কথাই বলছিলেন, তাদের কথাই জানানো হচ্ছিল। এই 10 জনের পরিচয় জানানো হচ্ছিল। পুঞ্চের মেন্ধার পুলিশ স্টেশনে, মেন্ধার থানা অন্তর্গত এলাকা, সেখানে 10 জন নিরীহ গ্রামবাসী শেলিংয়ে মারা গিয়েছে।